বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বাদ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুলনাবাসী কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এটা আমার খুলনায় সেকেন্ডবার আসা। এর আগে আসছিলাম 12-13 বছর আগে সম্ভবত, এবং ওটাও একটা অনুষ্ঠান ছিল, একটা জাহিলিয়াতের অনুষ্ঠান ছিল তখন। তো এবার আসা হয়েছে দিনের জন্য ইনশাআল্লাহ তাআলা। আপনারা এখানে যারা আসছেন আপনারাও দিনের জন্য আসছেন ইনশাআল্লাহ তাআলা, এবং আল্লাহ কবুল করেন, আল্লাহ অর্গানাইজারদের উত্তম জাযা দান করেন, যারা কষ্ট করে অনুষ্ঠান করছেন আপনাদের উত্তম জাযা দান করেন, আমাদের নিয়তগুলা পরিশুদ্ধ করে দেন, আমাদের ইখলাস দান করেন। এবং আমরা কিছু কথা বলার চেষ্টা করছি, এখানে করবো ইনশাআল্লাহ। এগুলো যেন বেনিফিশিয়াল হয়, এগুলো যেন শুধুমাত্র কথা না থাকে, এগুলো যেন আমাদের চিন্তায়, কাজে, জীবনে প্রভাব ফেলে, যদি এগুলা বেনিফিশিয়াল হয়, যদি এগুলোর মধ্যে কোনো কল্যাণ থাকে ইনশাআল্লাহ তাআলা। তা আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো সেটা বেসিক্যালি একটা শিরোনাম আছে, অনেক সুন্দর একটা বা বড়সড় একটা ফর্মাল শিরোনাম আছে, বাট মূল বিষয়টা হলো যে ইসলাম এবং আধুনিকতা যেটা বলা হয়, মডার্নিটি বা মডার্ন চিন্তা বা পাশ্চাত্য চিন্তা আমরা বলি অনেক সময়, এটার মধ্যে কিছু সাংঘর্ষিকতা আছে, কিছু কনফ্লিক্ট আছে। এই কনফ্লিক্টটার গোড়াটা কোথায় এটা বোঝা এবং এটার ব্যাপারে আমাদের অবস্থানটা বোঝার চেষ্টা করা, এটা আর কি মূলত আলোচনার বিষয়বস্তু। তো এখানে প্রথম যে বিষয়টা আছে সেটা হলো যে আসলে এখানে কোনো সংঘাত আছে কিনা। তো এই জন্য আমরা কয়েকটা পয়েন্ট আগে চিন্তা করতে পারি। 2022 সালের ডিসেম্বর মাসে আফগানিস্তানের যে সরকার তারা একটা নির্দেশনা জারি করে, সেটা হলো যে নারীদের ঘরের বাইরে চলাফেরার ব্যাপারে একটা নিষেধাজ্ঞা। কীরকম নিষেধাজ্ঞা? যে যদি 45 মাইলের ভেতরে হয় তাহলে মহিলারা একা বের হতে পারবেন, কিন্তু যদি 45 মাইলের বাইরে হয় তাহলে তারা একা বের হতে পারবেন না, ঘনিষ্ঠ পুরুষ আত্মীয় থাকা লাগবে সাথে করে। ঠিক আছে, বুঝতে পারতেছেন? 45 মাইল ইজ অ্যাবাউট 72 কিলোমিটারের মতো। তো 45 মাইলের কম হলে মহিলারা একা একা ঘর থেকে বের হতে পারবেন, যদি এর বেশি হয় পারবেন না, সাথে করে ঘনিষ্ঠ পুরুষ আত্মীয় লাগবে। এবং এটা 3 মাস পর এটা 2021 ডিসেম্বরে, এর 3 মাস পর 2022 মার্চে আরেকটা নির্দেশনা তারা জারি করে। সেটা হলো যে কোনো ডোমেস্টিক ফ্লাইটে বা ইন্টারন্যাশনাল ফ্লাইটে নারীরা একা যেতে পারবে না, তাদের সাথে ঘনিষ্ঠ পুরুষ আত্মীয় লাগবে, মাহরাম লাগবে বেসিক্যালি। তো এটা যখন জারি হলো তখন এটা নিয়ে ইন্টারন্যাশনাল মিডিয়াতে অনেক সমালোচনা হলো। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা যেগুলো আছে, বৈশ্বিক যে সংস্থাগুলো আছে, তারা বিভিন্নভাবে এটার সমালোচনা করলো, এবং তাদের বক্তব্য কি যে এটা একটা বৈষম্য, এটার মাধ্যমে নারীদেরকে ঘরে বন্দি করে রাখা হচ্ছে, তাদের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। ভালো কথা, সৌদি আরবেও এরকম একটা নিয়ম ছিল, বিশেষ করে ফ্লাইটের ব্যাপারে, আন্তর্জাতিক ভ্রমণের ব্যাপারে, যে তারা মাহরাম ছাড়া এটা পারবে না। এটা 2019 সালে পরে বাদ দেওয়া হয়েছে, এটা ছিল। তো এই সমালোচনাগুলো কোন কোন জায়গা থেকে আসতেছে? একটা হলো যে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা, নারী বাইরে যাবে আপনি বাধা দিচ্ছেন কেন, এটা তার ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ। আরেকটা হলো যে এটা শুধু নারীর জন্য কেন, এটা তো পুরুষের জন্য হইতে পারে, আপনি শুধু নারীর জন্য কেন করতেছেন, এটাও একটা বৈষম্য হচ্ছে এখানে। পাশাপাশি এই আফগান সরকার বা এর আগে সৌদি সরকার, তারা এটার পক্ষে যুক্তি কি দিছিল? তাদের যুক্তি ছিল যে এটা ইসলামের একটা বিধান, এটা ধর্মের একটা বিধান, অর্থাৎ তারা ধর্মীয় একটা যুক্তি দিচ্ছে। তো এখানেও একটা আপত্তি আসে যে সরকার কি আমাকে জোর করে ধর্ম পালন করাবে কিনা, সরকারের কি দায়িত্ব কিনা আমাকে মুত্তাকি বানানোর, আমাকে নামাজি বানানোর, এটাও একটা আপত্তি এখানে আসে। তো আমরা যেই সমাজে বড় হয়েছি, যেই ব্যাকগ্রাউন্ড থেকে আমরা বেশিরভাগ মানুষ আসছি, ফর এক্সাম্পল আমি নিজে ব্যক্তিগতভাবে যেখান থেকে আসছি, সেই সব জায়গা থেকে এই যুক্তিগুলো আসলে খুবই ভালো যুক্তি, শক্ত যুক্তি। ছোটকাল থেকে আমি এগুলোকে সঠিক জেনেই বড় হয়েছি আসলে। তো সমস্যাটা হলো যে এই যুক্তি সব তো ভালো লাগতেছে, বাকি ওই অবস্থানটা তো ইসলামের জায়গা থেকে সঠিক। আপনি যদি ইসলামের অবস্থান দেখেন, 4 মাযহাবের অবস্থান দেখেন, 4 মাযহাবের অবস্থান হলো নারী যদি নির্দিষ্ট দূরত্বের বাইরে যায় সে একা যেতে পারবে না, তার সাথে মাহরাম থাকা লাগবে। এই নির্দিষ্ট দূরত্ব কতটুকু এটা নিয়ে মতপার্থক্য আছে। কেউ হয়তো বা ওই 72 কিলোমিটার বলছেন, কেউ হচ্ছে বেশি, কম বেশি এটসেট্রা বলছেন, কিন্তু একটা নির্দিষ্ট দূরত্বের বাইরে গেলে সাথে পুরুষ অভিভাবক লাগবে, এই ব্যাপারে সবাই একমত। এখন সমস্যাটা কোথায় হচ্ছে দেখেন, একটা হলো আমার সমাজ, আমার শিক্ষা, আমার সংস্কৃতি, যেভাবে আমি বড় হয়েছি, আমার মূল্যবোধ, এটা আমাকে বলতেছে যে এগুলো ব্যক্তি স্বাধীনতা বিরোধী, এটা বৈষম্য হচ্ছে, ইত্যাদি ইত্যাদি।
অন্যদিকে আমি আবার বিশ্বাস করতেছি যে আমি মুসলিম, ইসলাম চিরন্তন, ইসলাম কিয়ামত পর্যন্ত আসছে, সবার জন্য আসছে, ইসলাম যেটা বলে সেটা অবশ্যই সঠিক। দুটা তো মিলতেছে না। ইসলাম যদি সঠিক হয় তাহলে এই অবস্থানও সঠিক, যদি এই অবস্থান সঠিক হয় তাহলে আমি এতক্ষণ যেগুলো বললাম সেগুলো কি হলো, বৈষম্যের কথা, ব্যক্তি স্বাধীনতার কথা, ইত্যাদি ইত্যাদি। তো এই জায়গায় দেখেন আপনি সংঘাত হচ্ছে যে ইসলামের যে অবস্থান আর আমাদের বিল্ট ইন যে অবস্থান বা আমরা যে অবস্থান নিয়ে বড় হচ্ছি এটার মধ্যে মিলতেছে না। এবং এটা কিন্তু শুধু এই জায়গায় না, এটা আরও অনেকগুলো বিষয়ের মধ্যে আছে। যেমন কিছু বিষয় আমি আপনাদের বলি। একটা হলো, আচ্ছা আরেকটা উদাহরণ আগে দিই। ইসলামের শিক্ষা অনুযায়ী জীবিত প্রাণীর ছবি আঁকা কি হালাল না হারাম? হারাম। আচ্ছা, কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠতম চিত্রকর্ম যেগুলো আছে সেগুলো কিসের? লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা আছে। মোনালিসা কি? একটা পোর্ট্রেট, একটা নারীর পোর্ট্রেট। ইয়োহান ভার্মিরের একটা ছবি আছে, গার্ল উইথ দ্য পার্ল ইয়ারিং, এটাও পৃথিবীর সবচেয়ে দামি ছবিগুলোর একটা, এটাও একটা পোর্ট্রেট। বটেচেলির একটা ছবি আছে, বার্থ অফ ভেনাস, এটা আরও 1 ডিগ্রি বেশি, নগ্ন নারীর পেন্টিং। এগুলো শিল্প। তো এগুলোর ব্যাপারে একদিকে আপনি বলছেন শিল্প তো ভালো জিনিস, আমরা শিল্পকলা একাডেমিতে আছি, ভালো জায়গা নাকি? শিল্প তো ভালো জিনিস, শিল্প সাহিত্য প্রগতি খুব চমৎকার জিনিস বলা হয়। আবার আপনি বলছেন আপনি ইসলাম মানেন, আবার ইসলামে বলা হচ্ছে এটা হারাম। মিলতেছে না তো। ইসলামের জায়গা থেকে যদি আপনি দেখেন এগুলো সব বাদ দিতে হবে। এবং শুধু এগুলো না, স্থাপত্য টাপত্য যা যা আছে এরকম অনেক কিছু আপনার বাদ দিতে হবে, বেশিরভাগ যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক। তাহলে আবার দেখেন সংঘর্ষ আছে কিনা? আছে সংঘর্ষ। এই সংঘর্ষের সমাধান আমরা করছি কিনা? করিনি, আমরা দুটো একসাথে ধরে রাখছি। এবং এটা আরও অনেক বিষয় নিয়ে আছে, আমি কয়েকটা নাম বলি। যেমন ধরেন পর্দা, পর্দার বিধান, বহুবিবাহ, পরিবার এবং সমাজের নারীর অবস্থান যেটা অলরেডি আসছে, এবং শরিয়া শাসন, জিহাদ ফি সাবিলিল্লাহ, এই প্রত্যেকটা জিনিস নিয়ে সমাজের গতানুগতিক যে অবস্থান, তার যে দৃষ্টিভঙ্গি, এটার সাথে ইসলামের অবস্থানটা মিলে না। এবং এর বাইরে আমাদের জীবনের অংশ হয়ে গেছে অনেক জিনিসপত্র, মনে করেন গান বাজনা, হলিউড, বলিউড, এই টাইপের অনেক কিছু, নারী পুরুষের মেলামেশা, ডেটিং, এগুলো কোনো কিছুই আসলে ইসলামের সাথে কিন্তু মিলে না, কিন্তু এগুলো আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে। এবং এটা ছাড়া জীবনকে কল্পনা করা আমাদের জন্য অনেকটা অসম্ভবের মতো হয়ে গেছে। তাহলে দেখেন আবারও সেই কনফ্লিক্টটা আসতেছে। একদিকে আমি বলতেছি ইসলাম সত্য, সুন্দর, শাশ্বত, আরেকদিকে আমার যে জীবন, আমার যে বিশ্বাস, আমার যে মূল্যবোধ, এটা ইসলামের সাথে মিলতেছে না, তাই না? তো দুটা সাংঘর্ষিক জিনিস আপনি কীভাবে ধারণ করবেন এবং এটা ধারণ করে আপনি আসলে কতদিন চলবেন? এটা তো কোনো সাস্টেইনেবল মিক্স না, এটা তো টেকসই না, এটা একটা কোনো একটা দিকে চলে যেতে হবে। তো এই জায়গায় একটা টানাপোড়ন তৈরি হচ্ছে, একটা দড়ি টানাটানি চলতেছে। আপনার মাথার ভিতরে দুইটা অতিকায় প্রতিপক্ষ, বিশাল বিশাল এন্টিটি, দড়ি টানাটানি করার মতো একটা অবস্থা, আপনি মাঝখানে পড়ে গেছেন। এবং এটা আমাদের সমাজের ক্ষেত্রেও। তো এই যে সংঘাতটা, এটা শেকড়টা আসলে কোথায়, এইটা আর কি আলোচনার জায়গা, এটা নিয়ে আমি আলোচনা করতে চাই। এবং আমরা অনেক সময় পাশ্চাত্য সভ্যতার বা আধুনিকতার বিভিন্ন অ্যাসপেক্ট নিয়ে আলোচনা করি, যেমন ধরেন পুঁজিবাদ বা ডেমোক্রেসি, লিবারালিজম, ফেমিনিজম এটসেট্রা, আমরা এগুলো নিয়ে আলোচনা করি। এবং এগুলো নিয়ে আলোচনা করার সময় বা এগুলো হ্যান্ডেল করার সময় আমরা অনেক সময় তালগোল পাকায় ফেলি, একটু সমস্যাও হয়ে যায়। কিন্তু এগুলো আসলে মূলত সিমটম, উপসর্গ, রোগের উপসর্গ, মূল রোগ এগুলো না। মূল রোগটা হলো শেকড়ে একটা সমস্যা রয়ে যাচ্ছে। আপনি একই সাথে ইসলাম ধারণ করতেছেন, আবার আপনি একই সাথে আধুনিকতাকে ধারণ করতেছেন, এবং এই জায়গায় একটা দ্বন্দ্ব আছে। এবং দ্বন্দ্বটা বুঝতে হলে আমাদের একটা কনসেপ্ট বোঝা হেল্পফুল হতে পারে, আমার জন্য হেল্পফুল হয়েছে। সেই কনসেপ্টটা হলো ওয়ার্ল্ড ভিউ। ওয়ার্ল্ড ভিউ এটা একটা মূলত জার্মান কনসেপ্ট বা জার্মান শব্দ, ওয়েলথ অ্যান্ড সাউং, এটা দাঁত ভাঙা একটা শব্দ। এটার অনেক অর্থ আছে, বাংলা অর্থ, ইংরেজিতে এটার অর্থ হয় ওয়ার্ল্ড ভিউ বা ওয়ার্ল্ড ইনটিউশন। বাংলা এটার বিভিন্ন অর্থ আছে, যেমন মনে করেন বিশ্ববিখ্যা, দুনিয়া দর্শন, বিশ্ব দৃষ্টিভঙ্গি এটসেট্রা এটসেট্রা। আমার কাছে এই অর্থগুলা, মানে প্রতিশব্দগুলো খুব একটা কি বলে, জুৎসই মনে হয় না। বিশেষ করে আমি যেভাবে চিন্তা করি ওই জায়গায় আমার কাছে জুৎসই মনে হয় না, এটা একটু পরে বলতেছি। সো ওই প্রতিশব্দ বাদ দিয়ে আমরা আসেন কনসেপ্টটা বোঝার চেষ্টা করি। ওয়ার্ল্ড ভিউ বলতে আসলে কি বোঝাচ্ছে? ওয়ার্ল্ড ভিউ হলো যে অস্তিত্বের সামগ্রিক ব্যাখ্যা। আপনার তো অস্তিত্ব আছে, আপনার সামনে একটা পৃথিবী আছে, দুনিয়া আছে, এটার সামগ্রিক যে ব্যাখ্যাটা আপনার মাথার ভেতরে আছে, মনের ভেতরে আছে, চিন্তার মধ্যে আছে, এটা হলো ওয়ার্ল্ড ভিউ। এটা হলো চিন্তার একটা কাঠামো যেটার ভেতর দিয়ে আপনি সব কিছুকে বোঝেন। এটা একটা চশমার মতো, ওই চশমা যেটা দিয়ে আপনি দুনিয়াকে দেখেন, বাস্তবতাকে দেখেন। এবং এটা একটা বুদ্ধিবৃত্তিক আবশ্যকতা, এটা আপনার লাগবেই। কেন লাগবে? দেখেন, অস্তিত্ব বলেন, মহাবিশ্ব বলেন, স্রষ্টা বলেন, সৃষ্টি বলেন, মানব জীবনের পারপাস কী, মানব জীবনের উদ্দেশ্য কী, সমাজ কিভাবে চলবে, শাসন কিভাবে চলবে, মোরালিটি কিভাবে হবে, এটা
মানদণ্ড কী হবে, ভালো মন্দের মানদণ্ড কী হবে, এগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক কী হবে, এই প্রশ্নগুলো নিয়ে কিন্তু আপনার চিন্তা করতেই হবে। আপনি হয়তোবা খাতা কলম নিয়ে বাসায় বসে চিন্তা করতে বসবেন না, কিন্তু এই চিন্তাটা আপনার করতে হবে, সব সমাজকে করতে হবে, সব রাষ্ট্রকে করতে হবে, জনগোষ্ঠীকে করতে হবে, নইলে আপনি আগাতে পারবেন না। এই চিন্তাটা আপনার করতে হবে। সো এই জিনিসগুলো নিয়েই আলটিমেটলি ওয়ার্ল্ড ভিউ গঠিত হয়। এবং মানুষ কিন্তু সহজাতভাবে অর্থ খোঁজে। মানুষ প্যাটার্ন সিকিং একটা অ্যানিমেল, সে প্যাটার্ন খোঁজে সব কিছুর মধ্যে। সো অর্থ ছাড়া সে কিন্তু বাঁচতে পারে না, তার অর্থ যেখানে নাই সে অর্থ তৈরি করে নেয় সেখানে, ঠিক আছে? তো এইসব যে প্রশ্নগুলো, এই মৌলিক প্রশ্নগুলোর কোনো না কোনো উত্তর কিন্তু তাকে বের করে নিতে হয়, এবং এই উত্তরগুলোর ভিত্তিতে সে অন্য সবার সাথে এবং দুনিয়ার সাথে তার যে সম্পর্ক সেটাকে বোঝে, ঠিক আছে? তো এই জন্য এটা একটা বুদ্ধিবৃত্তিক আবশ্যকতা। আরেকটাভাবে চিন্তা করতে পারেন, ওয়ার্ল্ড ভিউ হলো আপনার চিন্তার ভাষা, ঠিক আছে? ভাষা কাজ করে ব্যাকরণের নিয়মের ভেতরে, এর বাইরে কিন্তু ভাষা কাজ করে না। তা আপনার চিন্তাও কাজ করে ওয়ার্ল্ড ভিউর যে সীমানা আছে সেটার ভেতর দিয়ে, ঠিক আছে? এর ভেতর দিয়ে এটা কাজ করে। এবং প্রত্যেকের যেমন একটা নিজস্ব ভাষা আছে, এরকম প্রত্যেকের একটা নিজস্ব ওয়ার্ল্ড ভিউ আছে। সো আলটিমেটলি সব সমাজ, সংস্কৃতি, সভ্যতা সবার কোনো না কোনো ওয়ার্ল্ড ভিউ আছে। এটাকে হয়তো বা এই গাল ভরা শব্দটা দিয়ে কেউ চেনে না, অন্য কোনোভাবে চেনে, অথবা ওইভাবে চিন্তাও করে না, বাট আলটিমেটলি এটা সবার মধ্যেই আছে। ওয়ার্ল্ড ভিউকে বোঝার